আইডিবি গাজীপুর শাখা আয়োজিত আজকের এই ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং গণপ্রকৌশল দিবস ২০২৫-এর আয়োজিত সভার সম্মানিত সভাপতি আমার ছোট ভাই খন্দকার আজমল হোসেন, মুখ্য আলোচক আইডিবির সম্মানিত সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন, উপস্থিত আমার সফর সঙ্গী যুগ্ম আহ্বায়ক বৃন্দ মির্জা মিজানুর রহমান, জনাব এরশাদুল্লাহ, জয়নাল আবেদিন সহ গাজীপুরের অন্তর্বর্তীকালীন কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সদস্যবৃন্দ এবং বিভিন্ন পলিটেকনিকের ছাত্রছাত্রী বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। কথা সব হয়ে গেছে, সুতরাং আমি কথা কম বললেই বোধহয় চলবে। এত বক্তা আমরা কথা বলেছি, সমস্ত কথাগুলো এসে গেছে এবং খুব সুন্দরভাবে কথাগুলো এসছে, সুতরাং আমার আর বেশি বলার প্রয়োজন হবে না। আর একটু আগে মির্জা মিজানুর রহমান বলছিল ১২টা বেজে গেছে, এখন তো ১টা বাজে, সুতরাং নামাজ খাওয়া সকলে এখন তো একটু ক্ষুধার্ত না? ঠিক। তারপরে র্যালি করেছি সবাই, আমরা দীর্ঘ জায়গায় র্যালি করেছি, তারপরে এসে এতক্ষণ বসে কথা শুনছি। কথা তো নিরস জিনিস, এই কথা তো শুনতে ভালো লাগে না। তো তারপরেও আমরা অনেক আলোচনা করেছি। সে আলোচনার পরে আমি খালি বলবো যে দেখেন, এইবারে যে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল সেটা ছিল দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। মনে আছে আপনাদের? দক্ষ জনশক্তি দেশ গঠনের মূল ভিত্তি। তো দক্ষ জনশক্তি আমরা আমাদেরকে বোঝাই, যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে নিয়োজিত আছে, তারা যদি দক্ষ হয় তাহলে দক্ষ জনশক্তি হবে। কিন্তু আমরা কি দক্ষ? এটা আমাদের খেয়াল করতে হবে যে আমরা আদতে দক্ষ কিনা। যদি দক্ষ হয়ে থাকি, যে মিছিলে স্লোগান দিলে ছেলেরা অনেকে স্লোগান দিল যে দক্ষ জনশক্তি, তারপরে আমরা যদি দক্ষ হই তাহলে সারা পৃথিবীতে আমাদের কাজ করার সুযোগ থাকবে, চাকরির সুযোগ থাকবে। কিন্তু আমরা দক্ষ নই, দেশেই চাকরি করে আমাদের সুযোগ নাই, চাকরিটা এমনি কম, তারপরে চাকরি করব তার যোগ্যতাও আমাদের কম। সুতরাং সমালোচনা করতে হবে এবং আমাদেরকে সেই যোগ্যতা অর্জনের প্রয়োজনে ব্যবস্থা নিতে হবে। যদি সেটা আমরা ব্যর্থ হই, আমাদের জন্য দুর্ভাগ্য। এমনিতেই ডিগ্রি ইঞ্জিনিয়ার ভাইরা আমাদের খুব কাছের বন্ধু এবং ভাই, যারা আমাদেরকে কষ্ট দিচ্ছেন, বিভিন্নভাবে ঝামেলায় ফেলছেন, সেই ভাইয়েরা আমাদের পিছনে লেগেই আছেন। তারপরে আবার যদি আমরা নিজেরা দুর্বল হই, আমরা যদি আমাদের সচেতন না থাকি, আমরা যদি যোগ্য না হই, তাহলে কিন্তু আমাদের জন্য খুব মুসিবত আছে। অনেকেই বলে, আমিও তাদের সঙ্গে একমত, যে এই ডিগ্রি ইঞ্জিনিয়ার সাহেবরা ৩ দফা দাবি করেছে, এটা আমাদের জন্য খুব মঙ্গল হয়েছে। আমি একমত, কারণ তারা যদি এই ৩ দফা দাবি না করতেন আমরা জাগতাম না, আমরা যেভাবে ঘুমিয়েছিলাম আমাদের ঘুম ভাঙতো না। সুতরাং এই ৩ দফা দাবি করে তারা আমাদের ঘুম ভাঙিয়ে দিয়েছে। এবং এই যে আমরা বলছি কত সুনাম করলাম, আমার সব বক্তারা সুনাম করলেন যে গাজীপুর আমাদের শক্তিশালী ঘাঁটি, গাজীপুর এটা করেছে, গাজীপুর এটা, আসলে সব করেছে, কিন্তু এগুলা করেছে একমাত্র ডিগ্রি ইঞ্জিনিয়াররা আমাদের করাইছে বলেই আমরা করেছি, তাই না? সুতরাং আমরা বলবো যে আমরা এই যে গাজীপুর সত্যি আমাদের জন্য যথেষ্ট কিছু করেছে। ৬ দফা দাবি যখন শুরু হয়, তখন এই যে আমার সদস্য সচিব সাহেব বলে গেলেন, ৬ দফা দাবি যখন শুরু হয়, আমরা সেই সময় সর্বাত্মক সহযোগিতা করেছি আইডিবি থেকে ৬ দফা দাবিকে বাস্তবায়নের জন্য, এবং তার একটা যৌক্তিক পরিণতিতে আমরা পৌঁছে দিয়েছি। এর মধ্যেই আমাদের সেই বন্ধুরা ৩ দফা দাবি নিয়ে রাস্তায় নামলেন, যে 3 দফার এক বিন্দু যদি বাস্তবায়ন হয় তাহলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অস্তিত্ব থাকবে না। তাদের 3টা দাবি সমাজে আমাদের মুখস্থ আছে। সেই 3 দফা দাবি কি? 1 নম্বর দাবি হলো আমরা 10ম গ্রেডে থাকবো, তারা 10ম গ্রেডে চাকরিতে ভর্তি পরীক্ষা দেবে। তাহলে কি হবে? আমরা স্বাভাবিকভাবেই আমরা কম পাবো বা পাবো না, আমরা ভর্তি হওয়ার সুযোগ পাবো না চাকরিতে, তারা পাবে। 2 নম্বর দাবি কি হলো? যে আমরা পদোন্নতি পাবো না, তাহলে আমরা যদি পদোন্নতি না পাই আজীবন আমরা এই
10 নম্বর গ্রেডে থেকে যাবো, সাব স্টেশন ইঞ্জিনিয়ার পদে থেকে যাব। যদিও অনেক জায়গায় আমরা সেটা আছি। আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতাম রেলওয়েতে, সেখানে আমরা প্রায় সবাই অলমোস্ট 25-30 বছর এক পদে থাকতাম। শেষের দিকে হয়তো চাকরির 1-8 বছর থাকতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোনো সময় হয়েছি, আবার কোনো সময় হইও নাই, এই অবস্থা। তো সেখানে আমাদের পদোন্নতি হবে না। আর 3 নম্বর দাবি তাদের ছিল যে আমরা ইঞ্জিনিয়ার হতে পারবো না। দেখেন কি আশ্চর্য, সবাই আপনারা জানেন যে তারা 12 বছর সাধারণ শিক্ষায় শিক্ষিত, ইন্টারমিডিয়েট পড়ে, এইচএসসি, আর আমরা 10 বছর সাধারণ শিক্ষায় শিক্ষিত, 2 বছর কম শিখি। আর ইঞ্জিনিয়ারিং শিক্ষায় তারা 4 বছর, আমরা ইঞ্জিনিয়ারিং শিখি 4 বছর। সেম শিক্ষা, সেম পড়ালেখা, সেম বই, তারপরেও তারা কিছুটা থিওরিটিক্যাল বেশি শিখে, আমরা কিছুটা প্র্যাকটিক্যাল বেশি শিখি, এই পার্থক্য। তারপরে আমরা ইঞ্জিনিয়ার না, তারা ইঞ্জিনিয়ার। তারা এই দেশের ইঞ্জিনিয়ারিং এর একমাত্র দাবিদার, আর আমরা কিছুই না। তো সুতরাং যতদিন পর্যন্ত তারা আমাদেরকে কিছু না বলবে, আমরাও তাদেরকে বলবো তারা কিছু না। যেদিনকে তারা বিশ্বাস করবে যে কারিগরি কর্মকাণ্ডে একটা টিম ওয়ার্ক, ডিগ্রি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং দক্ষ কারিগর, এই 3 স্তরের কারিগরদেরকে নিয়ে, এই 3 স্তরের ইঞ্জিনিয়ারদেরকে নিয়েই ইঞ্জিনিয়ারিং টিম হবে, এইটা যতদিন তারা বিশ্বাস না করবে ততদিন আমরা তাদের বিরোধিতা করব। আমি বরাবর বলেছি যে আমরা উইন উইন সিচুয়েশন চাই। ডিগ্রি ইঞ্জিনিয়াররা, আমরা ডিগ্রি ইঞ্জিনিয়ারদেরকে কখনোই বলি না যে আমরা তাদের চেয়ে আমাদের পদবি উপরে থাকবে, তাদের থেকে আমাদের স্কেল বেশি হবে, আমরা তাদের উপরে থাকবো। কখন আমরা এটা বলি কি? আমরা বলি না। আমরা কি বলি? আমরা বলি যে ডিগ্রি ইঞ্জিনিয়ারদের থেকে কম নিচের পদবি থাকবে আমাদের, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের থেকে কম আমরা বেতন পাবো, তারা থাকবে 9 নম্বর গ্রেডে, আমরা থাকবো 10 নম্বর গ্রেডে। আমরা সব জায়গায় আমরা তাদের নিচে থাকতে চাই, তারপরেও তারা আমাদেরকে নিচে রাখতে চায় না, তারা চায় আমাদেরকে ধ্বংস করে দিতে। যেভাবে মেডিকেলের 2টা ছিল ডাক্তাররা, এমবিবিএস ডাক্তার, এলএমএফ ডাক্তার, যে কারণে আজকে এলএমএফ ডাক্তার বাংলাদেশ থেকে উঠে গেছে। আমার মনে হয় যারা জুনিয়র ছাত্রছাত্রী আছে তারা জানে না এলএমএফ বলে কোনো কিছু ছিল। তারা গ্রামে গ্রামে মানুষের বাড়িতে যে তারা স্বাস্থ্য সেবা দিত। আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যেভাবে মাঠে ঘাটে যে তারা কাজ করছে, ডিগ্রি ইঞ্জিনিয়াররা সেই কাজটা করতে পারে না, করতে পারবেও না, সম্ভাবনা তাদের পক্ষে। সেই ডিগ্রি ইঞ্জিনিয়ার এখন চাচ্ছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে যেভাবেই হোক তাদেরকে ধ্বংস করে দেওয়া, এবং সেই কার্যক্রম তারা চালু করেছে। হবে না, অবশ্যই হবে না, আমরা হতে দেবো না ইনশাআল্লাহ, এবং হতে দেই নাই। এই যে বিগত আন্দোলনে তারা যখন 3 দফা দিল, আমরা 7 দফা দিয়েছি, তখন সরকার কি করলো? 8 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিল। এটা আমার মনে হয় সবারই জানা আছে আপনাদের। সেই 8 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে 4 জন উপদেষ্টা, একটা কমিটিতে 8 জন সদস্য, তার 4 জনই উপদেষ্টা। দেখেন, উপদেষ্টারা হচ্ছে মন্ত্রীদের থেকে উপরে। এই কারণে যে একজন মন্ত্রীর একটা ম্যাক্সিমাম 1টা বা 2টা দায়িত্ব থাকে মন্ত্রণালয়, আর এই উপদেষ্টাদের একাধিক 1, 2, 3, 4, 5টা মন্ত্রণালয়ের দায়িত্ব আছে তাদের। তো তারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেই উপদেষ্টা 4 জন একটা কমিটিতে। আর আপনাদের প্রতিষ্ঠান আইইবির সভাপতি অর্থাৎ আমাকে, সেখানে একটা সদস্য হয়ে গেছে, আর আইইবির সভাপতিকে একটা সদস্য হয়েছে, এই 6 জন। আর একজন হলো অ্যাক্রিডিটেশন কমিটির চেয়ারম্যান, তিনি কিন্তু আইইবিরই লোক। এখানে এরা চালাকি করে তাকেও ওইখানে রেখেছে আইইবির সদস্য হিসেবে, সেটাও সে ডিগ্রি ইঞ্জিনিয়ার এবং আইইবির একটা অংশ। তার 8 নম্বরে আছে একজন জয়েন্ট সেক্রেটারি, তিনি সাচিবিক দায়িত্ব পালন করবেন। তিনি অ্যাকচুয়ালি ওইখানকার সদস্য নন, সাচিবিক দায়িত্ব পালন করার জন্য তাকে সদস্য রাখা হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই অবস্থায় মিটিং আমাদের হলো, 3টা মিটিং পর আমরা মিটিং করলাম। পরে 4র্থ মিটিং এ আমরা আবার বিভিন্ন কমিটি করে দিলাম। সেই কমিটিরা কাজ করবে, কি কাজ করবে? 3 দফা আর 7 দফা তারা বিবেচনা করবে, করে সিদ্ধান্তে যাবে। শেষের দিনে আমাদের যে কমিটির চেয়ারম্যান ছিলেন
ফজল কবির খান সাহেব তিনি ঘোষণা দিলেন, আপনারা দেখেছেন হয়তো টেলিভিশনেও তিনি ঘোষণা দিয়েছেন যে এটা হলো জিরো সাম গেম। এইভাবে তিনি হাত দেখালেন যে যদি এইখানে এদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কিছু বলা, তাদের দাবি মানা যায়, তাহলে ডিগ্রি ইঞ্জিনিয়াররা মানবে না, আবার ডিগ্রি ইঞ্জিনিয়ারদের দাবি মানলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানবে না। তাহলে এটা হচ্ছে জিরো সাম গেম, যেভাবে যাই করি এটা শূন্য হবে। সুতরাং এই শূন্যর জন্য কিছু আর করা যাবে না। সেই দিনকেই ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 দফা কবর হয়েছে, আর কখনো ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 দফা দাবি বাস্তবায়িত হবে না। এরপরে কি হয়েছে, আবার আমাদেরকে বলেছে তিনজন করে 6 জন একটা কমিটি বানাবার জন্য, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 3 জন, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের 3 জন। সেই কমিটি আমরা বানিয়ে দিয়েছি, সেই কমিটি এখন কাজ করছে। সম্ভবত আজকে বা আগামীকালকে সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত দেবে। সেই সিদ্ধান্তটা কি, ঐক্যমত্যের সিদ্ধান্ত। ঐক্যমত্য, 2 গ্রুপই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর ডিগ্রি ইঞ্জিনিয়ার উভয়ে ঐক্যমত্য হবে। আমাকে অনেকে বলে যে ঐক্যমত্য কেমনে হবে, ওরা তো চাই 10 নম্বর গ্রেডে আসবে, তারপরে ওরা চাই এরা প্রমোশন পাবে না। আমি বলি না, হবে না কেন, ওই বিষয়ে একমত হবে না। একমত হবে কিসে, যে ওদের 9 নম্বর গ্রেডে পদ বাড়ানো হোক, এটা আমাদের আপত্তি কি আছে? 10 নম্বর গ্রেডে পদ বাড়ানো হোক, এতে ওদের আপত্তির কি আছে? তারপরে আমাদের শূন্য পদে দ্রুত নিয়োগ ব্যবস্থা করা হোক, বাড়ানো হোক, শূন্য পদ পূরণ করা হোক, এতে তো কারোর কোনো আপত্তি নাই। এখানে বলা হয়েছে যে কেকটা বড় করো, মানে যে পদ আছে সেই পদটাকে বড় করা হোক, এখানে আমাদের কারো কোনো আপত্তি নেই। এইরকম একটা আমাদের অলরেডি ফাইনাল হয়েছে। সেই ফাইনালটা আমি আর আপনাদের বলতে পারবো না, এখনো তো সাবমিট হয়নি, আজকে বা কালকে সাবমিট হবে। সেটা আমার কাছে আমরা প্রায় 10-12টা ঐক্যমত্য হয়েছি বিষয়ে, যে এইভাবে এই দেশের কারিগরি কর্মকাণ্ডকে চালাতে হলে এই 10-12টার সঙ্গে একমত হওয়া উচিত হবে, এবং সেটা অলরেডি হয়েছে। আজকে আমি ঘোষণা দিতে চাচ্ছি না এই কারণে যেটা এখনো সরকারের কাছে উত্থাপিত হয় নাই। এরা আমাদের 8 সদস্য বিশিষ্ট যে কমিটি আছে সেই কমিটির কাছে দেবে, এবং সেই কমিটি সরকারের কাছে উপস্থাপন করবে, এরপরে শেষ হয়ে যাবে। এবং এরপর আপাতত আর ইনশাল্লাহ এই ব্যাপারে কিছু হবে না, পরে নির্বাচিত সরকার আসলে ব্যবস্থা হবে। আপনারা শুনেছেন 78 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ঘোষণা দিয়েছেন, একটা জিও অর্ডার করছেন। 94 সালে বেগম খালেদা জিয়া তিনিও আবার জিও করেছেন কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। এবং আমি বিশ্বাস করি আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, আবারও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ওখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন, আমি সেখানে বলেছিলাম ওই যে আমাদের 8 সদস্য বিশিষ্ট কমিটি, সেই কমিটি হয়তো আগামী দিনে একটা মিটিং করে শেষ হবে, এবং সেই কমিটিতে বলছিলাম যে আমাদের 1 চ্যানেল এডুকেশন সিস্টেম যদি হয় তাহলে কোনো সমস্যা হবে না। উপদেষ্টা মহোদয় বললেন আমি বুঝি নাই 1 চ্যানেল এডুকেশন সিস্টেম কি। আমি তাকে বুঝাই দিলাম, ক্লাস 8 থেকে 1 চ্যানেল এডুকেশন সিস্টেম, যিনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান ক্লাস 8 থেকে ইঞ্জিনিয়ারিং শুরু করবেন, তারপরে ওখানে কিছু শিখবেন, তারপরে এসএসসি পর্যন্ত তিনি ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হবেন, তিনি শিখবেন, তারপরে তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করবেন, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে যার মনে হয় যে আমি আর পড়বো না, আমার টাকা পয়সা দরকার, আমি ইনকাম করতে যাব, তিনি চাকরিতে চলে যাবেন। আর যিনি মনে করবেন যে না আমার আরো পড়া দরকার, আমার টাকা পয়সা আছে, আমি আরো আমার জ্ঞান বুদ্ধি আছে, আমি আরো উপরে উঠতে চাই, তিনি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পড়বেন। তারপরে যদি চান তিনি মাস্টার্স করবেন, তিনি পিএইচডি করবেন, কোনো সমস্যা নাই। 1 চ্যানেল, এখানে আর কোনো বাধা থাকবে না, ওই ডিগ্রি আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কোনো বিভেদ সেখানে থাকবে না। সুতরাং আমরা চাই দেয়ার শুড বি 1 চ্যানেল এডুকেশন সিস্টেম, যার কারণে কোনো অবস্থাতেই আর এই বাধা থাকবে না। যেমন এখন এসএসসি আর এইচএসসি তে কোনো কিন্তু দ্বিমত নাই, এইচএসসি আর ডিগ্রিতে কোনো দ্বিমত নাই, ডিগ্রি আর মাস্টার্স ডিগ্রিতে কোনো দ্বিমত নাই। যার যেমন দক্ষতা আছে, যার যেটুকু পড়ার ইচ্ছা আছে সেইটুকু পড়বে, মেধা থাকলে তিনি পাস করবেন, উপরে উঠবেন, এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। সেই রকম ইঞ্জিনিয়ারিং কর্মকাণ্ডে যাতে কোনো দ্বিধা বিভক্তি না থাকে সেই ব্যবস্থা করা। আপনারা জানেন আইডিবি তার
কনস্টিটিউশন বা গঠনতন্ত্রে সুস্পষ্টভাবে 1 নম্বর আইটেমে বলা আছে যে এটি একটি অরাজনৈতিক সংগঠন। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি, লালন করি, ধারণ করি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, গত 17 বছর যারা দায়িত্বে ছিলেন তারা এইটাকে একটা রাজনৈতিক দলের কাকরাইলের শাখা বানিয়ে ছেড়েছিলেন, যে কারণে আজকে তাদেরকে পালাতে হয়েছে। এই দেশের যেমন ভাবে সরকার এই আপনাদের আন্দোলনের কারণে এই দেশ ছেড়ে পালিয়েছেন, তেমনি ভাবে আমাদের আগে যারা এখানে দায়িত্বে ছিলেন তারা ওই একই দিনে তারাও আপনার আইডিবি ছেড়ে পালিয়েছেন। অনেকে বলে যে তাদের অপরাধ কি, আমি বলি কোনো অপরাধ নাই। একটি অপরাধ যে তারা পালিয়েছেন। যিনি পালান তিনি অপরাধী, তিনি নিজের বিবেকে জানেন যে আমি অপরাধ করেছি, সেই কারণে তিনি পালিয়েছেন। তাকে কেউ তাদেরকে কেউ আমরা পালাতে বলি নাই, তাদেরকে আমরা ধাক্কাও দিই না, মারও দিই না, কিছুই করি না, এমনি তারা পালাইছেন। তার মানে ইট ইজ প্রুফ যে তারা অপরাধী, সেই কারণে তারা পালিয়েছেন। আমি আমার কথা এইভাবে শেষ করতে চাই। একটু আগে আপনারা দেখলেন ভূমিকম্পের উপর আমরা ইনস্টিটিউশন গত কালকের আমাদের মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি, কি মিটিং কাল ছিল না পরশু দিন কেন্দ্রীয় কমিটি মিটিং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ভূমিকম্পের উপর একটা কমিটি করে দিয়েছি। সেক্রেটারি সাহেব তাকে সেক্রেটারি বানানো হয়েছে, তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে সারা দেশে ভূমিকম্পের উপরে জনসচেতনতা সৃষ্টি করা। এবং আমরা সারা দেশে জনসচেতনতা সৃষ্টি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা ভূমিকম্পের বিরুদ্ধে, ভূমিকম্পের আমাদের ক্ষয়ক্ষতিটা কম থাকে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। আপনাদের অনুরোধ করব, আপনারা যারা আজকে সামান্য একটু 10 মিনিটের প্রেজেন্টেশন দেখলেন বা শুনলেন, আপনারাও এই দায়িত্ব নিয়ে আগামীতে আরো ব্যাপকভাবে ভূমিকম্পকে ছড়িয়ে দেবেন, যাতে করে ভূমিকম্পে আমাদের ক্ষয়ক্ষতিটা কমে যায় এবং ক্ষয়ক্ষতি না হয় সেই অবস্থা করা। আমি আর কথা বলবো না, নাকি কথা বলাও ঠিক হবে না। এখন একটু নাস্তা করতে হবে, তারপরে আমাদের নামাজ ইত্যাদি করতে হবে। তা আমি বলবো যে অনেকে অনেক কথা বলেছেন, আপনাদের এখানে একটা ইনস্টিটিউট করার জন্য এখানে একটা প্রতিষ্ঠান হবে, যাতে করে আমরা সেখানে গবেষণা করতে পারি, সেখান থেকে অনেক কিছু আমরা যাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য করতে পারি, সেইগুলা ব্যবস্থা করার জন্য আমি বলবো যে আপনারা করেন, কোনো কথা দিতে চাই না, তবে আপনাদের জন্য যা যা করা লাগে ইনস্টিটিউশন তাই করবে ইনশাআল্লাহ, আমরা যতদিন আছি। আমরা যতদিন এই ইনস্টিটিউশনের দায়িত্বে আছি, অবশ্যই গাজীপুরে যাতে এরকম একটা ইনস্টিটিউট গড়ে ওঠে এবং সেই ইনস্টিটিউটের মাধ্যমে আপনাদের সকল কর্মকাণ্ড পরিচালিত হয়, তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমি আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আপনারা সুন্দর একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, সুন্দর একটা র্যালি করেছেন এবং এই র্যালির পরবর্তীতে একটা ভালো অনুষ্ঠান করেছেন। অনেকেই কথা বলেছেন, হয়তো অনেককে কথা বলার সুযোগ দেওয়া যায় নাই, সেটা স্বাভাবিক, সকলকে সুযোগ দেওয়া যাবেও না। তো আপনারা যারা পান নাই সুযোগ, মনে কিছু নেবেন না। আর যারা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন, আগামী দিনে আমরা সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই ইনস্টিটিউটকে পরিচালনা করব। দেখেন, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, আমরা সাধারণত নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, মধ্যবিত্তও না, আমরা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে। আর যারা ডিগ্রি ইঞ্জিনিয়ার তারা উচ্চবিত্ত ঘরের ছেলে, তাদের সঙ্গে আমাদের তুলনা হয়ই না। সেখানে দুর্ভাগ্যবশত যে 8 সদস্য বিশিষ্ট কমিটি, সেখানে 62 জন একদিন উপস্থিত ছিলেন, 62, তার মধ্যে 57 জন হচ্ছে ডিগ্রি ইঞ্জিনিয়ার, 4 জন উপদেষ্টা, আর আমি একজন মাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রতিনিধি সেখানে। এবং তাদের সঙ্গে একা সেখানে ফাইট করেছি এবং তাদেরকে বুঝাইছি যে হোয়াট ইজ দিস, আমাদের দাবিটা কি এবং আমরা কিভাবে এগোতে পারি, এবং তারা আমার সঙ্গে সেইভাবে কথা বলতে তারা পারেন না। এবং এটা ইট ইজ ডিউ টু ইউ, এখানে আমার কোনো কৃতিত্ব না, আপনাদের ঐক্যবদ্ধতার কারণে এটা সম্ভব হয়েছে। এবং আমাদের যদি ঐক্যবদ্ধতা থাকে, আমাদেরকে কেউ সরিয়ে দিতে পারবে না। সদস্য সচিব সাহেব বলছিলেন যে আমাদের যারা পূর্ববর্তী ছিলেন নেতারা, তারা কিন্তু ঐক্যবদ্ধতার উপর গুরুত্ব দিয়ে ঐক্যবদ্ধ থেকেই আমাদেরকে এখানে নিয়ে এসছেন। আর
আজকের দিনে কিন্তু আমাদের জন্মদিন, এই জন্মদিনে আমাদের জন্মদিন উপলক্ষে আজকের অনুষ্ঠান। এই জন্মদিন কেমন করে হলো, কি হলো, এর ইতিহাস আমাদের সবাইকে জানতে হবে। আমার সামনে যারা আছে ছাত্রছাত্রীরা, আমার বিশ্বাস কেউ সেই ইতিহাস জানে না। সুতরাং আমরা ইতিহাস লিখবো, এই ইতিহাসটা জানবো, জেনে আমরা সমৃদ্ধ হবো এবং সেই অনুযায়ী আমরা আমাদের ইনস্টিটিউটকে পরিচালিত করব। আমি আমার কথা না বাড়িয়ে সকলকে, এখানকার আয়োজক যারা, তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।